প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। মথুরানাথ পাবলিক স্কুল বরিশাল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। পাঠ শুরু করার আগে আমি আমার পরিচয় দেই সবাইকে। আমি মনোজ হালদার, সহকারী শিক্ষক, মথুরানাথ পাবলিক স্কুল বরিশাল। মোবাইল নম্বর 017394376663। পাঠ পরিচিতি। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় 11 ব্যাংকের আমানত এই বিষয়, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, ব্যাংকের ধরন অনুযায়ী কয় প্রকার কি কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ছবি দেখব, লক্ষ্য করব সবাই স্ক্রিনে। কিন্তু তার আগে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব 11 অধ্যায়, সেখানে ব্যাংকের আমানতটা কি সেইটা আগে বুঝতে হবে আমাদের। ব্যাংকে হিসাব খোলার জন্য ব্যাংকের আমানতটা কি? ব্যাংকিং ব্যবসা তহবিলের মূল উৎস হচ্ছে আমানত। আমানত ছাড়া ব্যাংক ব্যবসা হওয়া সম্ভব না। মূল উৎস আমাদের কি? আমানত। এই ব্যাংকের আমানত বিভিন্নভাবে সংগৃহীত হয়ে থাকে। বিশেষ করে এই যে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খোলার মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে, এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খোলার মাধ্যমে সে বিভিন্নভাবে হিসাব খোলার ব্যবস্থা করে থাকে। এখন আমরা অবশ্যই জানব বিষয়। ছবিটা একটু দেখি, আমরা স্ক্রিনে দেখি শিক্ষার্থী সবাই। এখানে দেখো সবাই, টাকা 10 টাকা, 20 টাকা, বিভিন্ন টাকা আছে। এখানে 1000 টাকার নোট। এখানে একটা মানুষ ওখানে অবশ্যই নিশ্চয়ই কি করছে দেখো, লেনদেন করছে মনে হয়। এখন দেখো এরপরে আছে 20 টাকা, 2 টাকা, বিভিন্ন টাকার নোট আছে এখানে দেখতে পাচ্ছি। তাহলে ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি একটু খেয়াল করি সবাই, যে অবশ্যই সেখানে ব্যাংকিং পর্যায়ে ব্যাংকে হিসাব খোলার জন্য বিভিন্ন প্রকারের লেনদেন করে থাকে। পরবর্তী ছবি স্ক্রিনে একটু দেখি, যে এখানে দেখতে পাচ্ছি 500 টাকার নোট সব। এখানে দেখতে পাচ্ছি 1000 টাকা আছে, 500 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 100 টাকার নোট, বিভিন্ন 10 টাকার নোট, 5 টাকার নোট দেখতে পাচ্ছি। এটা ব্যাংকে এই লেনদেনগুলো করে থাকে টাকা, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এটা করে থাকে কোথায়, কারা করে থাকে? জনতা ব্যাংক করে থাকে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, পরবর্তী স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা জনতা ব্যাংক। আর এখানে আছে একটা ব্যাংক, দেখো শাপলা পাতা, এখানে শাপলা ফুল দেওয়া, এখানে একটা টাওয়ার, এখানে একটা ভবন দেখতে পাচ্ছি। তার মানে আমরা কি বুঝতে পারছি দেখো একটু, যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক। এই ছবিটা দেখে আমরা কি বুঝছি? বাংলাদেশ। আমরা জানো বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মুরব্বী, অভিভাবক, সমস্ত যেগুলো সব যত
বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক, ওসি, মুরব্বি, যেটাই বলতে পারো। অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে থাকে এই বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে থাকে কে? বাংলাদেশ ব্যাংক। অন্যান্য যেগুলো বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন এখন বর্তমানে 57 না 59টি ব্যাংক আছে। এই ব্যাংকে সব অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সব ব্যাংকের মুরব্বি হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক। এখন দেখি আরেকটু আমরা দেখি, পরবর্তীতে দেখি এখানে ব্যাংকে বিভিন্ন ধরনের মানুষ যায় বিভিন্ন হিসাব খোলার জন্য। প্রত্যেকটা গ্রাহক বিভিন্ন কাজে ব্যাংকে যায়। কেউ টাকা উঠাইতে যায়, এই হিসাব খোলার জন্য যায়। এখানে ব্যাংকিং লেনদেন চলে। আমরা এই ছবিটা দেখে কি বুঝতে পারছি? এখানে অবশ্যই এখানে ব্যাংকিং লেনদেনের একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখে আমরা এটাই বুঝতে পারছি যে এখানে ব্যাংকিং লেনদেন হয়ে থাকে। এখন আমরা দেখব আজকের পাঠের বিষয়টা ছিল যে ব্যাংকের আমানত, ব্যাংকে আজকে যে পাঠের ব্যাংকের হিসাবের ধরন ও ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, ব্যাংক হিসাব কত প্রকার, কি কি, এই বিষয়ে আমরা আজকের পাঠে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম শুরুতে দেখি এখান থেকে যা যা জানতে পারবো। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি অবশ্যই জানতে পারবো। তারপরে ব্যাংক হিসাব ধরন যে ব্যাংক কয় প্রকারের, এছাড়া অন্যান্য হিসাব খোলার জন্য আরও ব্যাংক আছে, হিসাব খুলে থাকে গ্রাহকরা, সেগুলো সম্পর্কেও জানতে পারবো। এখন আমরা মূল বিষয় আসি, ব্যাংক হিসাবের প্রকারভেদ। আগেই বলছি শিখন ফলে এই সম্পর্কে আমরা তো জানতে পারবো। এখন থেকে আমরা দেখি ব্যাংক হিসাবের প্রকারভেদ। ব্যাংক হিসাবের প্রকারভেদ। এখন এই ব্যাংক হিসাবের প্রকারভেদ সাধারণত তিন ধরনের দেখো। প্রথমে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব। এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাব আছে আমাদের ব্যাংক হিসেবের জন্য। এই প্রকারভেদ ছাড়াও আরও অন্যান্য আছে। এ ধরনের শুধু যে তিন ধরনের আমাদের হিসাব খোলার জন্য হয়ে থাকে সেটা না। চলতি, সঞ্চয়, স্থায়ী ছাড়াও আমাদের এ ধরনের তিন ধরনের ছাড়াও আরও বিভিন্ন হিসাব খোলার সুবিধা হয়ে থাকে। সেগুলো স্কুল সঞ্চয় হিসাব হতে পারে, হিসাব খুলে থাকি। তারপরে থাকে বীমা সঞ্চয় হিসাব আমরা খুলে থাকি। তো প্রথমে কি বলছি? স্কুল সঞ্চয় হিসাব, বীমা সঞ্চয় হিসাব, এছাড়া বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব। এছাড়া এরপরে আছে ডিপোজিট স্কিম পেনশন, যেটা ডিপোজিট পেনশন স্কিম হিসাব। এছাড়া আছে আমাদের ঋণ আমানত হিসাব আছে। এছাড়া আরেকটা আছে আমাদের যে হিসাবটা খুব ইম্পর্টেন্ট, RFCD। RFCD মানে কি? যে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, এটাও আমাদের আছে। বিভিন্ন হিসাব খোলার জন্য আমাদের আছে এগুলো হিসাব। এই তিনটে ছাড়াও এইগুলো হিসাব আমরা করে থাকি। এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে জানবো সংজ্ঞা। দেখি, ইনি একজন ব্যবসায়িক মানুষ দেখতে পাচ্ছি এখানে। দেখো এই ছবিটা দেখে এই মনে হয় যে ইনি ব্যবসায়িক মানুষ, ব্যবসা করে থাকে। একজন ব্যবসায়িক ছবি দেখতে পাচ্ছি। এনার জন্য কি কি হতে পারে পরবর্তী স্কিমে একটু দেখি আমরা। তাহলে আমরা প্রথমে চলতি হিসাব সম্পর্কে জানবো। চলতি হিসাবটা কি? যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজন মতো বা চাহিদা মাত্র যতবার খুশি উত্তোলন করা যায়, তাকে কী হিসাব বলি? চলতি হিসাব বলি। এটা ব্যবসায়ীদের জন্য আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ হিসাব। এই হিসাবে সাধারণত সুদ প্রদান করে না। এই হিসাবে সাধারণত সুদ প্রদান করা হয় না এই চলতি হিসাবে। তাহলে চলতি হিসাবটা আমরা বলছি যত খুশি টাকা জমা দেওয়া যায়, আবার টাকা উঠানো যায়, কিন্তু এই হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না।
এইটাই হচ্ছে আমরা কি শিখছি, চলতি হিসাব। এর পরেরটা আমরা জানবো। দেখো এই চলতি হিসাবের জন্য আবার কি একটা ছবি, এই স্বল্প আয়ের জন্য আমরা সবসময় চলতি হিসাব খুলে থাকি। দেখো এখানে এই ছবিটা পরবর্তী স্ক্রিনে দেখতে পাচ্ছি, এরা স্বল্প আয়ের মানুষ, পরিশ্রম করে এরা ইনকাম করে, স্বল্প আয়ের কঠোর পরিশ্রম করে এরা, খুব স্বল্প আয়ের মানুষরা সবসময় এরা কঠোর পরিশ্রম না করলে এরা দিন আনে দিন খায়, এই জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। এদের জন্য আমরা চলতি হিসাবটা বেশি খুলি। স্বল্প আয়ের মানুষ। এরপরে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখো সবাই, সঞ্চয় হিসাব। এবার আমরা শিখব সঞ্চয় হিসাবটা কি, যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা কি করা যায়, জমা রাখা যায়, জমা রাখা যায়। কিন্তু শুধু দুইবার বা নিয়ম অনুযায়ী উত্তোলন করা যায়, দুইবার করা যাবে এবং নিয়ম অনুযায়ী আমাদের সেটা উত্তোলন করতে হবে। চলতি হিসেবে সেরকমই নয়, যত খুশি তত উঠানে যায়, জমা দেওয়া যায়, সেটাই সুদ দেয় না। কিন্তু সঞ্চয় হিসাবে আমার প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়, কিন্তু শিক্ষার্থী মনে রাখবে দুইবারের বেশি টাকা উঠানো যায় না, উত্তোলন করা যায় না, তাকে সঞ্চয় হিসাব বলে। সাধারণত নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে হিসাব খুলে থাকে। এই হিসাবে ব্যাংকে স্বল্প হারে সুদ প্রদান করে দেয়, এখানে এটা স্বল্প হারে দেয়। তবে আজকাল কোনো কোনো ব্যাংক টাকা জমা বা তোলার ব্যাপারে নিয়ন্ত্রণ করছে না, এ বিষয়ে এরা নিয়ন্ত্রণ করে না, এটা খেয়াল রাখতে হবে। এটা সঞ্চয় হিসাব। তাহলে সঞ্চয় হিসাব সম্পর্কে শিক্ষার্থী অবশ্যই আমরা বুঝতে পারছি। এরপরে আছে আমাদের, দেখো এখানে একটা মানুষ, দেখো শীতের সময় সে, আরেকটা মানুষ দেখো এখানে ব্যবসায়িক মানুষ, বিজনেসম্যান। এখন এখানে আমরা স্থায়ী হিসাব কীভাবে, ফিক্সড ডিপোজিট করি আমরা বিভিন্ন, প্রত্যেকে যাদের চাকরিজীবী ছাড়াও আমরা বিভিন্ন মানুষ আমরা এই স্থায়ী হিসাব খুলে থাকি। স্থায়ী হিসাবটা কি, একটা নির্দিষ্ট সময়ে বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। একটা নির্দিষ্ট সময় বা মেয়াদ থাকবে, পরিপক্ক অবশ্যই মেয়াদ থাকবে। স্থায়ী হিসাব সাধারণত 1 মাস হতে পারে, 3 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর ইত্যাদি, এই মেয়াদের জন্য টাকা জমা রাখা হয়। এই হিসাবে ব্যাংক একটা উচ্চ হারে সুদ প্রদান করে, কিন্তু মেয়াদ পূর্তির আগে গ্রাহক তার টাকা উত্তোলন করতে পারে না। মেয়াদ শেষ হয়ে যাবে, তারপরে সে সুদ পরিপক্ক সুদ সে পাবে। এটা হচ্ছে স্থায়ী হিসাবে। চলতি হিসাবে পায় না, সঞ্চয় হিসাবে কিছুটা পায়, স্থায়ী হিসাব পরিপূর্ণ পায়, সেটা আমি বলছি আগে যে, কিন্তু পরিপক্ক মেয়াদ থাকতে হবে, মেয়াদ ছাড়া সেটা সে টাকা নির্দিষ্ট মেয়াদের আগে টাকা উঠাতে পারবে না, আর যদিও বা উঠাইলে সে সুদ পাবে না। তো এই জন্য আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরেই টাকা উঠানোটা যুক্ত, এবং সেখানে অবশ্যই আমাদের বেনিফিট আছে, সুবিধা অবশ্যই আছে। তবে এক্ষেত্রে আমাদের যে সাপোজ যদি তবে বিশেষ প্রয়োজনে টাকা যদি উঠায় কোনো গ্রাহক, তাহলে সেক্ষেত্রে তোমার গ্রাহক কোনো সুদ পাবে না। তাহলে এক্ষেত্রে আমরা এতক্ষণ শিখছি চলতি, প্রথমে শিখছি ব্যাংকের আমানত, চলতি, সঞ্চয়ী, স্থায়ী হিসাব সম্পর্কে আমরা জানছি। শিক্ষার্থী দেখো, এরপরে আমরা একটা চিত্র এখানে ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখে আমরা কি বুঝবো, দেখো আমরা অবশ্যই, তোমরা জানো যে ব্যাংকে তোমরা যদি কোনো হিসাব খুলতে চাও, তো অবশ্যই ব্যাংকে হিসাব খোলার জন্য যাওয়ার সাথে সাথে অবশ্যই একটা আবেদন ফর্ম দেয় যে করবে, মানে ব্যাংকে, সে জনতা ব্যাংক হোক, সোনালী ব্যাংক, তুমি যে ব্যাংকে যাও সাথে সাথে সে অবশ্যই ফর্মটা তোমার হাতে দেবে, দিয়ে বলবে যে এই ফর্মটা পূরণ করো। বিভিন্ন এই ফর্মটা এখানে আছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তারপরেও আমি তোমাদের মুখে বলি, ভালো করে শোনো। ফর্মটা এরকম নমুনাটা আমি দেখালাম, এমন ফর্মটা হয়। এখন হিসাব খোলার জন্য একটা ব্যক্তি হিসাব থাকে। এই ব্যক্তি হিসাব খোলার জন্য
এছাড়া ব্যাংকের দিক থেকে থাকতে পারে তারিখ থাকে, ব্যবস্থাপক জনতা ব্যাংক লিমিটেড। এছাড়া ব্যাংকের প্রথমে সেই শিটের আগে এর আগে আর একটা ফর্ম থাকে, সেই ফর্মে দেওয়া থাকে যে জনাব যে আবেদন করতেছে সে কোন শাখার কোন এইরকম এই হিসাব খোলার জন্য নিম্নে উপযুক্ত হিসাব খোলার জন্য আবেদন করছি। এরপর এরকম লেখা থাকে এবং হিসাবের নাম থাকতে পারে। এছাড়া থাকতে পারে ব্যাংকের কোন ব্যাংকে করতেছে তো পরিচয় দানকারী, পরিচয় প্রদানকারী কে পরিচয় প্রদান করবে, এরকমই থাকে। এছাড়া তার নাম থাকবে, পিতা মাতা নাম, এছাড়া ঠিকানা, স্থায়ী ঠিকানা, হিসাব নম্বর সেটা ব্যাংকেই দেবে, কত আমার হিসাব নম্বর হবে সেটা অবশ্যই সেখানে দেবে, প্রাথমিক ধারণা এইগুলো। এই এছাড়া আর একটা খুবই গুরুত্বপূর্ণ যে ছকটা সেটা আমি আগে বলি, ব্যক্তি সংক্রান্ত তথ্য বলি, যে যে করবে সেখানে তারিখ থাকবে, হিসাব নম্বর অবশ্যই থাকবে, তাই না? এখন এই নম্বর ছাড়া এছাড়া প্রাপকের নাম থাকবে বা যেটা বলে গ্রাহকের নাম বলতে পারো, সোজা কথা গ্রাহকের নাম, যে গ্রাহক যে খুলবে তার নাম থাকবে। এছাড়া বিভিন্ন ধরনের হতে পারে হিসাবের সাথে সম্পর্ক থাকতে পারে, কারো কোনো আবেদনকারী কোনো প্রথম দ্বিতীয় কারোর সাথে যে আবেদনকারী হতে পারে, সম্পর্কটা কি। এছাড়া তৃতীয়ত হতে পিতার নাম, 3-4 হতে মাতার নাম, তারপর স্বামী, জাতীয়তা, এছাড়া থাকতে পারে জন্ম তারিখের পরে তোমার মানে লিঙ্গ, এছাড়া জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট, এগুলো থাকবে। এছাড়া টাকার অঙ্কের পরিমাণ, আমি কত টাকা জমা দিচ্ছি সে টাকার বিষয়ও থাকবে, বর্তমান ঠিকানা থাকবে, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই যদি থাকে তা সেটা একটা বিষয়। স্থায়ী ঠিকানা, এটা আমি আগে বলছি তোমাদের, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা খুবই ইম্পর্ট্যান্ট, মোবাইল নম্বর। এছাড়া তোমার পেশাগত ঠিকানা, সেখানে যোগাযোগ করবে কিভাবে, তুমি কী পেশা করো সেখানে যোগাযোগের সে ঠিকানাও দেবে, টেলিফোন নম্বর থাকবে, মোবাইল নম্বর থাকবে, এইগুলো থাকবে। এগুলো এই ফর্ম অবশ্যই সেখানে থাকবে। তা তোমরা আরও ক্লিয়ার হবে সেটা একটু দেখাই আরও যে কি কি লাগবে। এ তো আমি মৌখিক বলছি, তারপরে আমরা একটু দেখি ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি জন্য কি কি লাগতে পারে, গ্রাহক তার সুবিধা এবং উদ্দেশ্য অনুযায়ী ব্যাংকে বিভিন্ন রকমের হিসাব খুলতে পারেন। যে কোনো ধরনের হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে প্রথমেই গ্রাহক পরিচিতি ফর্ম পূরণ করতে হয়, এটা আমি একটু আগেই বলেছি তোমাদের। এবং সেখানে মেইন গুরুত্বপূর্ণ যেগুলো থাকে, গ্রাহকের নাম, আয়ের উৎস, তারপরে জাতীয়তা, গ্রাহকের ছবি, নমিনির ছবি, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, নমিনির ছবি থাকবে 2 কপি, এবং যে গ্রাহক তারও ছবি থাকবে এবং তার সিগনেচার থাকবে, এরকমই। এছাড়া আমানতের পরিমাণ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কর্মস্থল এবং যোগাযোগ নম্বর কত সেটা বিষয়। তাহলে ব্যাংকে একটা হিসাব খুলতে গেলে আমাদের এইগুলো লাগবে, অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা যদি খুলে থাকো শিক্ষার্থী, অবশ্যই তোমরা গিয়ে লক্ষ্য করবে, এইগুলো তোমাদের একটু মনে থাকলে তোমাদের সুবিধা হবে। ব্যাংকে কি কি কাগজ লাগতে পারে আগে থাকতে তোমরা জানতে পারবে এই বিষয়ে। এই জন্য এই বিষয়ে আমি একটু দেখালাম তোমাদের। এবার পরবর্তীতে দেখি একটু শিক্ষার্থী যে একক কাজ এই শুরু করার আগে আমি তোমাদের আজকে যা যা পড়াইছি এই বিষয়ে তোমাদের একটু আলোচনা করব যে আমি এই বিষয়ে কি কি এখান থেকে পড়ে কি কি জানতে পারলাম। ব্যাংকের আমানত, ব্যাংক কত প্রকার, কি কি ধরন অনুযায়ী, ব্যাংকে চলতি, সঞ্চয়ী, স্থায়ী। এরপরে জানতে পারলে ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ, কি কি পদ্ধতি কি সেটা, এটা সম্পর্কে আমি তোমাদের জানতে পারছো, একটু শিখাইলাম। যে এছাড়াও এই চলতি, সঞ্চয়, স্থায়ী ছাড়াও আমাদের আরও ব্যাংক আছে হিসাব খোলার জন্য, বিভিন্ন ধরনের ব্যাংক আছে। সে ব্যাংকগুলো তোমরা একটু আমি ধারণা দিচ্ছি সবাইকে, শিক্ষার্থী তোমরা একটু ধারণা নাও, তারপরে বই দেখবে বাসায়, অবশ্যই বই দেখলে পরিপূর্ণ হবে, তোমাদের ক্লিয়ার হবে। তারপরে আমি একটু ধারণা দিচ্ছি চলতি, সঞ্চয়, স্থায়ী সম্পর্কে তো ধারণা দিছি। এখন আমি তোমাদের
আলোচনা করব স্কুল সঞ্চয় হিসাব। এই যে স্কুল সঞ্চয়, একটা স্কুল বা কলেজের বিভিন্ন শিক্ষার্থী থাকে, এই শিক্ষার্থীর সঞ্চয়ের প্রবণতা যাতে বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে এই হিসাব খুলে থাকে। এই হিসাব খোলার মধ্যে আমরা কি করি, আমাদের বাবা মা বিভিন্ন কারো সামর্থ্য অনুযায়ী বিভিন্ন টাকা দেয়, অনেক টাকা দেয়, 100, 200, 300 এরম দেয়। তা আমরা কি করি, ওখান থেকে শিক্ষার্থীরা অনেকে কি করি, ওখান থেকে কিছু অংশ টাকা বাঁচায়ে, পুরো ধরো 100-200 টাকা দিল, 100 টাকা খরচ করলাম আর 100 টাকা রাখলাম, রেখে আমরা সেভিং হিসেবে এটা স্কুল সঞ্চয় হিসাবটা খোলার মাধ্যমে আমরা কি করলাম, একটা সঞ্চয় প্রবণতা সৃষ্টি করলাম। সঞ্চয় প্রবণতা মানে ভবিষ্যতের জন্য, এতে আমাদের আগ্রহ সৃষ্টি হবে, সঞ্চয়ের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি হয়ে থাকে এই স্কুল সঞ্চয় হিসাবে। এছাড়া তোমরা দেখতে পাবে প্রত্যেক স্কুলে অবশ্যই মোবাইল ব্যাংকিং, বিভিন্ন হিসাব খোলার জন্য বিভিন্ন ব্যাংক থেকে আসে আমাদের, এটা তোমরা কম বেশি জানো। এরপরে আমরা জানতে পারবো বিমা সঞ্চয় হিসাব। বিমাটা কি, একটা প্রত্যেকটা মানুষের জীবনে বিমা করে, কেউ মোটরসাইকেল বিমা, গাড়ি বিমা, জীবনের নৌ বিমা করে, জীবন বিমা করে থাকে, বিভিন্ন ধরনের বিমা, অগ্নি বিমা, বিভিন্ন ধরনের বিমা করতে পারে। তাই বিমা সঞ্চয় হিসাব এই হিসাব একটা মানুষের জীবনের একটা নির্দিষ্ট সময়ের পরে এই বিমার একটা সুবিধা পাওয়া যায়। কিন্তু এই বিমার সুবিধা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীদের উক্ত হিসেবে একটা জমা রাখতে হয়। আমানতকারীদের কি যে করবে তার অবশ্যই একটা নির্দিষ্ট প্রিমিয়াম হিসেবে সেখানে টাকা জমা দিতে হয়। এই উক্ত জমা টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ কী করে থাকে, আমরা প্রিমিয়াম এই প্রিমিয়াম বাদ দেওয়ার পর, একটা নির্দিষ্ট অংশ প্রিমিয়াম বাদ দেওয়ার পর আমানতকারীর নামে মোট অঙ্কের বিমা করা হয় এবং গ্রাহক উক্ত বিমার সুবিধা ভোগ করে থাকে। তখন কি গ্রাহক কী করে থাকে, ওই বিমার সুবিধা ভোগ করে থাকে। ধরো আমি এখন সাপোজ সোজা কথা, আমি একটা বিমা করলাম, বিমা প্রিমিয়াম হিসেবে টাকা জমা দিলাম, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে ওরা একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বাবদ এটা বাদ দেওয়ার পরে তারপরে যে সুদ সহ সব ওই বিমাকারীকে দেবে। এবং অনেকে নৌ বিমা, অগ্নি বিমা, জীবন বিমা করে থাকে। দুর্ঘটনা ঘটে থাকলে, সরাসরি দুর্ঘটনা ঘটে থাকলে তারা আবার ক্ষতিপূরণ মেয়াদ পূর্তির আগেও দুর্ঘটনা ঘটে, তাহলে সে ক্ষতিপূরণ দিতে বাধ্য। এরপর আমরা এরপরে আরেকটা কি, বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব। বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাবটা কি সেটা আগে বুঝতে হবে। যে বৈদেশিক মুদ্রা আমরা জানি, এক দেশ থেকে আরেক দেশে আমরা টাকা, অনেকেই বাবা মা বাইরে থেকে টাকা পাঠায় নিজের দেশের বাড়িতে। তাহলে ব্যাপারটা এরকমই, যে বৈদেশিক মুদ্রা অর্জন করে সে অর্জনকারী ব্যক্তি, এই যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে হিসাব খুলতে পারে। এ জাতীয় হিসাব খুলে থাকে, এ জাতীয় হিসাবে একমাত্র বৈদেশিক মুদ্রার লেনদেন হয়ে থাকে, শুধু বৈদেশিক মুদ্রা ছাড়া এখানে হয় না। এরপরে আলোচনা করি ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিট পেনশন স্কিমটা হচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। ডিপোজিট পেনশন স্কিম হিসাবটা হচ্ছে হিসাবের মাধ্যমে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। টাকা কি করতে হয়, জমা দিতে হয়। তো এভাবে এটা কিন্তু দীর্ঘমেয়াদে হয়ে থাকে, দীর্ঘমেয়াদে টাকা জমা দিতে হয় এবং মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে ওই সুদ সহ টাকা ফেরত দেওয়া হয়। এখানে আমরা হতে পারে প্রতি মাসে কেউ 200 টাকা, 100 টাকা, 500 টাকা, এই যে কোনো অঙ্কের সে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে সে এই নির্দিষ্ট পরিমাণ সময়ান্তে সুদ সহ জমাকারীকে ফেরত দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি খুবই একটা গুরুত্বপূর্ণ হিসাব, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা বহনকারী হিসেবে এটা পরিচিত। এটা কি ডিপোজিট পেনশন স্কিমের হিসাব। আমরা এটা ভবিষ্যতের জন্য আমরা এটা রাখি। এটা স্বভাবে অনেকে রিটায়ার করার পরে পেনশন সেই সময় রাখে, এটা জানি। এবারে পরে আছে ঋণ আমানত। তোমরা একটা সবাই জানো, যে কোনো ব্যবসা হতে পারে বা শিল্পপতি হতে পারে, যে কোনো ঋণ গ্রহীতা হতে পারে। এরা কি করে থাকে, এরা ব্যাংক হতে ঋণ গ্রহণ করে থাকে এবং এরা ব্যাংকের একটা নগদ অর্থ এরা প্রদান না করে এরা কি করে থাকে, গ্রাহকের টাকা স্থানান্তর করে থাকে।
ব্যাংক নির্দিষ্ট মানে নগদ অর্থ এরা ব্যাংক নগদ অর্থ ঋণ প্রদান করে না, কিন্তু এরা কী করছে, যে অর্থের যে টাকা পয়সা স্থানান্তর এইটার এরা ভূমিকা পালন করে, এবং ঋণ গ্রহীতা সে কী করে থাকে, তার প্রয়োজন অনুযায়ী সে কী করে থাকে, এই হিসাব হতে সে একটা চেক কেটে টাকা উত্তোলন করা যায়। এখানে একটা চেক কেটেও কাটার পরেও এ টাকা উত্তোলন করে, এটা হচ্ছে ঋণ আমানতের হিসাবের ক্ষেত্রে। আমি ঋণ নিলাম, তারপরে এরপরেও এটা কেটে নেওয়া যায়, কিন্তু এই চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করা বিধায় যায়, মানে এই উত্তোলন করা যায় বিধায় আমরা কি করে থাকি, পুনরায় কোনো না কোনো একটা ব্যাংকের মাধ্যমে বা ব্যাংকে জমার মাধ্যমে আমরা একটা ন্যূনতম একটা ঋণ আমানত সৃষ্টি করে থাকি। এইটাই হচ্ছে আমাদের ঋণ আমানত হিসাব। এতক্ষণ যেটা বলছে এটা আমাদের। এছাড়া আছে, তোমরা জানো সবাই যে আরএফসিডি, এই আরএফসিডিটা সম্পর্কে এটা তো আমি বলছি, রেসিডেন্ট ফরেন কারেন্সি একটা হিসাব। এটা খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত বাংলাদেশের নাগরিকের জন্য তৈরি, তাই না? এখন এই হিসাব, এবং যারা নিয়মিত বিদেশ সফর করে তাদের জন্য এই হিসাবটা হয়ে থাকে, এটা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবটা হয়ে থাকে যারা বাইরে থাকে এদের জন্য। বৈদেশিক বৈদেশিক মুদ্রা বৈদেশিক সফরে তারা বিভিন্ন বৈদেশিক মুদ্রা ব্যবহারের সময় এরা কি করে থাকে, ব্যবহারের ওটা অনেক সময় এরা হতে পারে যে নিয়মিত সফরকারী না হতে পারে, পর্যাপ্ত না হয় এরা হিসাব ভূমিকা রাখে, এটাও ভূমি রাখতে পারে। কিন্তু আমরা এই সাধারণত যে আমদানি রপ্তানি কারকের ক্ষেত্রে আমরা এই বিদেশি, এছাড়া বিদেশি যেসব কোম্পানি আছে এই কোম্পানিদের সাথে ব্যবসায়িক বা উপদেশমূলক বিভিন্ন সেবায় নিয়োজিতর জন্য ব্যক্তিবর্গ হিসেবে এই হিসাবের সুবিধাটা আমরা পেয়ে থাকি। এই হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানিকারীর ক্ষেত্রে। বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন পরামর্শ যে সুবিধা, এই উপদেশমূলক যে সুবিধা, এই সব কাজে নিযুক্ত ব্যক্তিবর্গ এই হিসাবের সুবিধা পেয়ে থাকে, এটা বা নিয়ে থাকে এই সম্পর্কে। তাহলে এতক্ষণ আমরা অবশ্যই এই সম্পর্কে জানছি প্রিয় শিক্ষার্থী। এখান থেকে আমরা মূল্যায়ন কি শিখতে পারছি, ব্যাংকে হিসাব কত প্রকার, প্রথম শিখছি ব্যাংকের আমানত, ব্যাংকের হিসাব চলতি, সঞ্চয়ী, স্থায়ী। চলতি হিসাবে যতবার ইচ্ছা টাকা জমা রাখা যায় এবং আবার উঠানো যায়, কিন্তু সুদ দেওয়া হয় না। আর সঞ্চয়ী হিসাবে কিছুটা দেয়, কিন্তু সপ্তাহে 2 বারে বেশি উঠানো যায় না, এটাই বলছি। আর স্থায়ীটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, এবং মেয়াদের আগে টাকা উঠাইলে কোনো সুদ পাওয়া যাবে না, মেয়াদ পূর্তির পরে সুদটা পাওয়া যাবে। এইটাই হচ্ছে আমাদের চলতি সঞ্চয় স্থায়ী হিসাব। এছাড়া অন্য যেগুলো ব্যাংক আছে সেগুলো বলছি, স্কুল সঞ্চয়ী, বিমা সঞ্চয় হিসাব, ডিপোজিট পেনশন স্কিম, এগুলো এই সম্পর্কে অবশ্যই আমি একটু আগে তোমাদের অবগত করছি। এছাড়া ডিপোজিট, এছাড়া বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব করছি, এছাড়া ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব যেটা, এই সম্পর্কে আমি অবশ্যই তোমাদের অবগতি করছি। বা এখানে দেখো সবাই, এছাড়া কাদের জন্য স্থায়ী হিসাব খোলা লাভজনক, ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি কী এবং কি কাগজ লাগবে, সব বিষয়ে এখানে জানতে পারছো। সঞ্চয় হিসাব সপ্তাহে কতবার টাকা উত্তোলন করা যায় এ বিষয়েও আমরা জানতে পারছি। তাই প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি আমার পাঠে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি, তোমরা কম বেশি অবশ্যই জানতে পারছো। আরও এরপরে আরও জানতে পারে ভালো করে তোমরা অবশ্যই মূল বই অবশ্যই দেখবে 11 অধ্যায়। এই 11 অধ্যায়টা অবশ্যই তোমরা বাসায় দেখবে। ব্যাংকের আমানত, ওই আমানতের মধ্যে এগুলো আছে, ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি, ব্যাংকের বিভিন্ন যে হিসাব চলতি, সঞ্চয় স্থায়ী, এই হিসাবগুলো আছে। আমি যা পড়াইছি ওই অধ্যায়ের মধ্যে এগুলো আছে। এখন শিক্ষার্থী বাড়ির কাজটা থাকবে, এই ব্যাংক হিসাব খোলার ধারাবাহিক পরীক্ষা লিখে আনবে। হিসাব খোলার ধারাবাহিক প্রক্রিয়া কী পরপর যেগুলো পরীক্ষায় আমি একটু আগে শিখাইছি তোমাদের। এখন
পাঠ শেষ করার আগে আমি তোমাদের একটু শিক্ষার্থী বলি, তোমরা দীর্ঘদিন মহামারী করোনা ভাইরাসের কারণে তোমাদের পাঠ কার্যক্রম, স্কুলের পাঠদান কার্যক্রমটা বন্ধ আছে, কিন্তু বর্তমান সরকার তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেওয়ায় তোমরা অনলাইন ক্লাসগুলো বাসায় বসে সুন্দর করে প্রত্যেকটা স্যারের ক্লাসগুলো অবশ্যই ফলো করছো, অনুসরণ করছো। এই জন্য সকলকে শুভেচ্ছা। এখন তোমরা শিক্ষার্থী, আমি যে কথাটা বলবো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় বসে বা বাসা থেকে বাইরে বের যখন হবে বা বাইরে থেকে যখন বাসায় আসবে, সুন্দর করে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সুন্দর করে হাত ধৌতকরণ করবে। এছাড়া বাইরে গেলে অবশ্যই মাস্ক ছাড়া তোমরা কেউ বাইরে বের হবে না। শিক্ষার্থী, বর্তমান মহামারী এই করোনা ভাইরাস আকার ধারণ করছে সমগ্র বিশ্বে, এটা তোমরা কম বেশি জানো। এরপরে শিক্ষার্থী, তোমরা বাসায় বসে যে কথা বললাম একটু আগে, মনোযোগ সহকারে সবাই বাসায় বসে আমার ক্লাসটা দেখছো এবং শুনেছো, এই জন্য সকলকে আবার শুভেচ্ছা, অভিনন্দন রইল সবার প্রতি। সর্বোপরি এই পাঠ শেষ করার আগে তোমাদের পরবর্তী যখন আমি ফিনান্স অধ্যায় নিয়ে আলোচনা করব, তখন তোমরা ক্লাসগুলো সুন্দর করে মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজ আমি ধন্যবাদ দিয়ে সকলকে ধন্যবাদ জানাই আমার আজকের পাঠ আমি শেষ করছি।